দিদি, হ্যাঁ তুমি কাকে খুঁজছো? সাত্তকে। মহেশ সাত্তকে আমাকে ডাকলো, আমি ওর গলার আওয়াজ শুনে উপরে উঠে এলাম। দিদি, আমি তোমাকে ডেকেছি। তোমার হয়তো মনে হয়েছে আমি ভুল শুনেছি বলছো? সাত্তকের গলার আওয়াজ আমি চিনবো না, কোনোদিন হয়নি এটা। দিদি, ভালো করে দেখো, এখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই। তো ডাকলো আমাকে মহেশ, ও আমাকে বললো ছোট মা আমাদের ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে বলছি ও এখানেই কোথাও আছে। মহেশ, মহেশ আমাদের খুঁজতে হবে ওকে। মহেশ, ও এখানেই কোথাও আছে, আমি বলছি তোমাকে। দিদি, দিদি তুমি শান্ত হও। দিদি তুমি শান্ত হও। তুমি 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 বরং বাড়িতে একটা ফোন করো। এই না, তুমি বাড়িতে ফোন করো। হয়তো বৌরানী ফিরে এসেছে, সে তোমায় কিছু বলতে পারে। হ্যাঁ, কনক কনক ফিরে এসেছে। সাত্তকে। আমি তিস্তা। আপনি এখন কোথায়? এত রাত হয়ে গেছে। অন্য কাউকে ফোনটা দাও। আপনার প্রশ্নের উত্তরটা আমিই দিচ্ছি। কনক ফেরেনি। আর আমার অবাক লাগছে, আপনি কি এখনো কনকের কথার উপর ভরসা করে? দিদি ভাই, ননি, অলি, কেউ পাশে নেই। কাউকে একজনকে ফোনটা দাও, বলো আমি ফোন করেছি, আমি কথা বলতে চাইছি ওদের সঙ্গে। আপনাকে কনকের খবর কেউই দিতে পারবে না, তবে একটা কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। এভাবে সার্থকের জন্য বাইরে বাইরে ঘুরে হতে দিয়ে কোনো লাভ হবে না। বিশ্বাস করুন, আমি নিজের সার্থকীকে দাহ করে এসেছি। ও আর নেই। মেনে নিন এটা। মেনে নিতাম তিস্তা, কিন্তু তুমি বলছো তাই মানতে পারছি না। আপনি তো পুরো কনকের মতো কথা বলছেন দেখছি। এতদিন আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন বিশ্বাস হয়ে যাচ্ছে যে আপনার মাথাটাও বোধহয়। শুনুন, ঠান্ডা পড়ছে তো, রাতও অনেক হয়েছে, তাই এই কনক টনকের জন্য আর অপেক্ষা না করে আপনি ফিরে আসুন। ফোনটা কেটে দিল। ওর কর্মফলও ঠিক ভোগ করবে, কিন্তু তার আগে এই সত্যি মিথ্যের পর্দাটা তোলা দরকার। আমার শুনতে কোনো ভুল হয়নি মহেশ, আর এটা যদি কোনো কিছুর